হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব 5ই আগস্ট যে কারণে সেনাপ্রধানের সাথে উত্তেজিত হয়ে পড়েছিলেন শেখ হাসিনা এবং উত্তেজনার এক পর্যায়ে সেনাপ্রধানকে গুলি করতে বিশেষ নিরাপত্তা ফোর্স এসএসএফকেও নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। বিভিন্ন মাধ্যমে ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে গুঞ্জন উঠেছে। অবশ্য সবার আগে এই বিষয়টি জানিয়েছিলেন আলোচিত রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। আজকে আমরা জানব 4ই আগস্ট যেভাবে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে রাজি করানো হয়েছিল এবং কিভাবে 5ই আগস্ট শেখ হাসিনাকে ভারতে চলে যেতে রাজি করানো হয় সেই সম্পর্কে। আগস্টের 4 তারিখে আওয়ামী লীগের জোটসঙ্গী 14 দলের নেতাদের সাথে কী কথা হয়েছিল এবং পরবর্তী দিনের অর্থাৎ 5ই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণভবন ঘেরাও নিয়ে কী পরিকল্পনা করা হয়েছিল সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। শেখ হাসিনা তার সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টা করেছে আন্দোলনটিকে কোনোভাবে ম্যানেজ করে ক্ষমতায় টিকে থাকতে, কিন্তু কয়েকটি কারণে প্রতাপশালী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে ব্যর্থ হয়। জানা যায় এই আন্দোলন দমাতে ও বিভিন্ন সিদ্ধান্ত নিতে শেখ হাসিনা 4 জন ব্যক্তির উপর ভরসা করে চলতেন, যাদেরকে গ্যাং অফ ফোরও বলা হয়। 4ই আগস্টের অবস্থা বুঝতে হলে ফিরে যেতে হবে জুলাই মাসের 16 তারিখে। 4ই আগস্ট শেখ হাসিনা চূড়ান্তভাবে বুঝতে পেরেছিল তার পক্ষে আর এই দেশের ক্ষমতায় থাকা সম্ভব নয়। তবে শেখ হাসিনার প্রধানমন্ত্রীর চেয়ার যে টলমল করতে শুরু করেছে সেটা তিনি প্রথম অনুভব করতে শুরু করেছেন জুলাই মাসের 16 তারিখে। মূলত 16ই জুলাই আবু সাঈদের মৃত্যুর পরেই ভূমিকম্প শুরু হয়ে যায় শেখ হাসিনার জীবনে। সেদিন যে তিনি সাংঘাতিক ভয় পেয়েছিলেন সেটা বোঝা যায় তার পরের দিন জাতির উদ্দেশ্যে দেওয়া তার ভাষণের মাধ্যমে। শেখ হাসিনাকে কখনোই ভীত অবস্থায় দেখেনি কেউ। অত্যন্ত শক্তিশালী এই শাসক কখনো গ্রেনেড, কখনো বুলেট, কখনো বোমা, এই সব কিছুরই মোকাবেলা করেছে জীবনে, কিন্তু কখনো ভয় পায়নি। কিন্তু 16ই জুলাই আবু সাঈদের মৃত্যুতে তিনি ভীষণ ভয় পেয়ে যান এবং সেই দিনেই শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেওয়ার ইঙ্গিত দেন। তবে আবু সাঈদের মৃত্যুর পর এই আন্দোলন কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারেনি শেখ হাসিনার সরকার। 16ই জুলাই থেকে 4ই আগস্ট পর্যন্ত হাজারের মতো মানুষ ইতিমধ্যেই প্রাণ হারায়। এত মানুষের মৃত্যুর পরে আর যে ক্ষমতায় থাকা সম্ভব নয় সেটা নিজেও বুঝে গিয়েছিলেন শেখ হাসিনা। 4ই আগস্ট ছিল মূলত শেখ হাসিনার পদত্যাগের সিদ্ধান্তের দিন। তবে তিনি চাইলেই তো আর পদত্যাগ করে ফেলতে পারেন না, তার জন্য সবার সাথে তাকে আলোচনা করতে হবে। সেই অনুযায়ী 4ই আগস্ট সরকার ও আওয়ামী লীগের সকল অংশীজনের সাথে বারবার আলোচনার টেবিলে বসেন তিনি। রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা, আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠজন একের পর এক সবাই তাকে পদত্যাগ করার পরামর্শ দিতে থাকে। সবার থেকে এই পদত্যাগের পরামর্শ পেয়ে কিছুটা মন খারাপ করেন শেখ হাসিনা। তাছাড়া শেখ হাসিনার গুরুত্বপূর্ণ ও বিশ্বস্ত পরামর্শক যে গ্যাং অফ ফোর, তারাও অবশেষে শেখ হাসিনাকে পদত্যাগের পরামর্শ দিলেন। যদিও 4ই আগস্টের আগ পর্যন্ত তারাও শেখ হাসিনাকে যথেষ্ট আশাবাদী করে রাখতেন। এই গ্যাং অফ ফোর হল শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ ও বিশ্বস্ত 4 জন। তারা হলেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জানা যায় শেখ হাসিনার এই পদত্যাগের সিদ্ধান্ত 4ই আগস্ট ভারতকেও জানিয়ে দেওয়া হয়েছিল। যদিও সিদ্ধান্ত ছিল 4ই আগস্ট আনুষ্ঠানিকভাবে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পদত্যাগ করবেন শেখ হাসিনা। 4ই আগস্ট শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে আলোচনা করতে এবং পদত্যাগের পর কিভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা যায় সেই নিয়ে রাজনৈতিক নেতাদের সাথে প্রথম বৈঠক করেন শেখ হাসিনা। রাজনৈতিক নেতাদের মধ্যে আওয়ামী লীগ ছাড়াও 14 দলীয় জোটের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রী ছাড়াও রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুসহ 14 দলীয় জোটের অনেকেই উপস্থিত ছিলেন। সেই বৈঠকেও প্রায় সবাই শেখ হাসিনাকে পরামর্শ দেয় পদত্যাগ করার। তবে 4ই আগস্ট সারাদিন এই নিয়ে আলোচনা করলেও পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নেননি শেখ হাসিনা। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ যারা 4ই আগস্ট ও 5ই আগস্ট গণভবনে ছিলেন তাদেরও একই দাবি। শেখ হাসিনা মূলত পদত্যাগের সিদ্ধান্ত নেন 4ই আগস্ট রাতে। 4ই আগস্ট সারাদিন প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে
দফায় দফায় বৈঠক করে তা নিয়ে পরিবারের সদস্যদের সাথে দীর্ঘ আলাপ করেন শেখ হাসিনা, বিশেষ করে তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের সাথে। পরিবারের সদস্যদের সাথে আলোচনা শেষে শেখ হাসিনা পদত্যাগের ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়ায় চিরদিনের মতো চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী অধ্যাপক এ আরাফাত। তবে 4 আগস্টও শেখ হাসিনা নিজেও জানতেন না তার ভাগ্যে পরের দিন 5 আগস্ট কি অপেক্ষা করছে। যদিও 4 আগস্ট তিনি এতটুকুই জানতেন, এবার তাকে ক্ষমতা ছাড়তেই হবে। তবে একেবারে দেশ ছেড়ে পালাতে হবে সেটা তখনও ভাবেননি তিনি। 5 আগস্ট সকালবেলা থেকে শুরু করে শেখ হাসিনার দেশত্যাগ পর্যন্ত প্রায় 4 ঘন্টা ঘটে যায় আরও বিভিন্ন ঘটনা। সেদিন সকাল 10টায় সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান এবং পুলিশের আইজিপির সাথে বৈঠকে বসেন শেখ হাসিনা। জানা যায় সেই বৈঠকে সেনাবাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চাপ দিতে থাকেন শেখ হাসিনা। অবশ্য এর আগে ছাত্র জনতার উপর গুলি না চালানোর ঘোষণা দেয় সেনাবাহিনী, যেটি দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমেও গুরুত্বের সাথে প্রচার করা হয়েছে। মূলত সেনাবাহিনীর জুনিয়র অফিসারদের সাথে বৈঠক করে সর্বশেষ এই সিদ্ধান্ত নেন সেনাপ্রধান। সেদিন সেই বৈঠকে শেখ হাসিনা পুলিশের প্রশংসা করে সেনাপ্রধানকে উদ্দেশ্য করে বলেন, পুলিশ তো পারছে, তাহলে আপনারা পারছেন না কেন? তখন পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ম্যাডাম, এখন পরিস্থিতি আমাদের সক্ষমতার বাইরে চলে গেছে। আমাদের যেই সক্ষমতা ছিল তা আর নেই। তাছাড়া এত মানুষকে নিয়ন্ত্রণ করা এই মুহূর্তে পুলিশের পক্ষে সম্ভব নয়। জানা যায় সেনাপ্রধানের এই অপারগতা প্রকাশ করার কারণে সেনাপ্রধানের উপর কিছুটা ক্ষুব্ধ হন শেখ হাসিনা। সেনাপ্রধানের সাথে অন্যান্য বাহিনীর প্রধানরাও শেখ হাসিনাকে বাস্তব পরিস্থিতি বোঝানোর চেষ্টা করে। তবে সেই সময় গণভবনের সবাই জানতো যে শেখ হাসিনা পদত্যাগ করতে যাচ্ছে। এমনকি সেদিন শেখ হাসিনাও বঙ্গভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়ে গণভবন ত্যাগ করে টুঙ্গিপাড়ায় চলে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন। জানা যায় শেখ হাসিনার টুঙ্গিপাড়ার পরিবর্তে ভারতে চলে যাওয়ার সিদ্ধান্ত সেনাবাহিনীর পক্ষ থেকেই আসে, যা পরবর্তীতে ভারতের সরকারও একই দাবি করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনীর স্বল্প সময়ের নোটিশেই তারা জানতে পারেন শেখ হাসিনা ভারতে চলে আসবেন। মূলত শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দেওয়া সেই সময় সেনাবাহিনীর একটি অত্যন্ত দূরদর্শী সিদ্ধান্ত ছিল। কারণ এতদিনে যে পরিমাণ মানুষের মৃত্যু হয়েছে তার কারণে শেখ হাসিনা বাংলাদেশে থাকলে কোনোভাবেই এই পরিস্থিতি শান্ত করা যেত না। শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে টুঙ্গিপাড়ায় চলে গেলে পুলিশের নিরাপত্তা স্বাভাবিকভাবেই তিনি আর পেতেন না। তাছাড়া গোপালগঞ্জে যদি চলেও যেতেন এবং তার নামে যদি হত্যা মামলা করা হতো, তাহলে পুলিশকে অবশ্যই শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে হতো। গোপালগঞ্জের মানুষ 63 জেলার আন্দোলনকারীদের মোকাবেলা করতে পারলেও পুলিশের গ্রেপ্তার কখনোই ঠেকাতে পারত না এবং গোপালগঞ্জ জেলা নতুন যুদ্ধক্ষেত্রে পরিণত হতো। তাছাড়া পুলিশের পক্ষে সেই সময় শেখ হাসিনাকে গ্রেপ্তার ও আদালতে আনা নেওয়া ও নিরাপত্তা দেওয়া অত্যন্ত কঠিন হতো। আবার শেখ হাসিনার উপর কোনো আঘাত আসলে আওয়ামী লীগের নেতা, কর্মী, সমর্থক ও ভোটাররাও চুপ থাকতো না। দেশ চলে যেত এক অনিশ্চিত যাত্রায়। এমনকি গৃহযুদ্ধের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যেত না। সবকিছু মিলিয়ে সেনাবাহিনীও সিদ্ধান্ত নেয় দেশের পরিস্থিতি শান্ত করতে চাইলে শেখ হাসিনার দেশ থেকে অপরিহার্য। যদিও সেনাবাহিনীর এই সিদ্ধান্তে ক্ষেপে যান শেখ হাসিনা। প্রয়োজনে গণভবনে মৃত্যুবরণ করবেন, তারপরও দেশ ছাড়বেন না তিনি। কোনোভাবেই কেউই শেখ হাসিনাকে দেশ ছাড়ার বিষয়ে রাজি করাতে পারছিল না। যদিও সেদিন গণভবনে উপস্থিত সবাই শেখ হাসিনাকে দেশ ছাড়ার জন্য অনুরোধ করতে থাকে, কিন্তু কারো কথাতেই কর্ণপাত করেননি তিনি। নিশ্চিত মৃত্যু জেনেও গণভবনে অবস্থান করার সিদ্ধান্ত নেন শেখ হাসিনা। সেনাপ্রধান, উপস্থিত আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃবৃন্দ, তার বোন শেখ রেহানা সবাই যখন শেখ হাসিনাকে বোঝাতে ব্যর্থ হলেন, তখন সবাই সাহায্য চাইলেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের। সজীব ওয়াজেদ জয় তার মাকে বোঝাতে সক্ষম হয় যে এই মুহূর্তে তিনি যদি গণভবন না ছাড়েন তাহলে এসএসএফকে গুলি ছাড়তে হবে, কারণ সাংবিধানিক কারণে প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিতে বাধ্য এসএসএফ। তাই যত মানুষই মারা যাক না কেন, সংবিধানের বাধ্যবাধকতার কারণে এসএসএফকে গুলি চালাতেই হবে। তাই দেশের আর কোনো মানুষ যেন প্রাণ না হারায়, তাই জয় তার মাকে বুঝাতে থাকেন। তাছাড়া শেখ হাসিনাকে সেদিন হত্যার ষড়যন্ত্র ছিল সেটাও জানিয়ে দেন সজীব ওয়াজেদ জয়।
পরবর্তীতে শেখ হাসিনা বুঝতে পারে এই মুহূর্তে তার কাছে আর কোনো উপায় নেই। তখন তিনি রাজি হন দেশ ত্যাগ করতে। জানা যায় গণভবন ছাড়তে মাত্র ৪৫ মিনিট সময় পেয়েছিলেন তিনি। যদিও যাওয়ার আগ মুহূর্তে শেখ হাসিনা চেয়েছিলেন দেশবাসীর উদ্দেশ্যে কিছু কথা রেকর্ড করে যাবেন, কিন্তু পরে এটিও সম্ভব হয়নি। এমনকি রাষ্ট্রপতির কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা থাকলেও সেই সময় পাননি শেখ হাসিনা। তবে গণভবন যখন আন্দোলনকারীদের দখলে, তখনও শেখ হাসিনা ঢাকাতেই ছিল। গণভবন দখলের প্রায় 2 ঘন্টা পর ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনা। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান সেটিও কমেন্ট করে জানাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।